ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি জেনেটিক্স এবং ইভলিউশনের আরেকটি ভিডিও, ডিএনএ এর ভৌত গঠন। ডিএনএ এর ভৌত গঠনে আমরা যেটা জানবো, ডিএনএ এর কাকে বলছি আমরা নরমালি পড়ে নিয়েছি কি, যে সাধারণত সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত যে বৃহৎ জৈব অণু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসাবে কাজ করে, তাকেই বলছি কি আমরা ডিএনএ। এই ডিএনএ গঠন সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল উপস্থাপন করলেও 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর গঠন সম্বন্ধে যে মডেলটি উপস্থাপন করেছিলেন তা এখনো পর্যন্ত সর্বজন গ্রাহ্য এবং সর্বজন স্বীকৃত। ওয়াটসন ক্রিক যে ধরনের ডিএনএ এর ভৌত গঠন সম্বন্ধে আবিষ্কার করেছেন সেটার নাম হচ্ছে কি বিডিএনএ। আমাদের বিভিন্ন ফর্মের ডিএনএ আছে, সিডিএনএ, জেডডিএনএ, এডিএনএ, বিডিএনএ। তার মধ্যে আদর্শ ডিএনএ এর নাম হচ্ছে কি বিডিএনএ। এই বিডিএনএটা টেম্পারেচার, কোষের জলের পরিমাণ মানে হাইড্রেটেড কন্ডিশন, এই ধরনের কারণের ফলে বিডিএনএ কি হয়, অন্যান্য ডিএনএ তে কনভার্ট হয় বা পরিবর্তিত হয়। এরপর আমরা ওয়াটসন ক্রিক যেহেতু বিডিএনএ এর ভৌত গঠন সম্বন্ধে আবিষ্কার করেছে, যেটাকে আমরা আইডিয়াল ফর্ম অফ ডিএনএ বা আদর্শ ডিএনএ বলি, এই বিডিএনএ এর ভৌত গঠন আমরা আলোচনা করি। আমার প্রশ্ন ছিল ফিজিওকেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ফিজিও মানে ফিজিক্যালি কি দেখা যাচ্ছে সেটাকে বর্ণনা করব, কেমিক্যাল স্ট্রাকচার মানে ডিএনএ এর মধ্যে কি ধরনের উপাদান রয়েছে সেটা আলোচনা করব। হয়েছে, প্রথমে আমরা চলে আসি, যেহেতু আমাদের ডিএনএ এর ফিজিওকেমিক্যাল স্ট্রাকচার পড়ছি, তাহলে প্রথম পড়ব তাকে ভৌত মানে বাহ্যিক দিক থেকে কি জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা আগে পড়ব। ফার্স্ট হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী। তন্ত্রী দুটি পেঁচানো সিঁড়ির ন্যায় অবস্থান করে। এটা 3D ছবি আমাদের দিতে পারিনি। পেঁচানো সিঁড়ি মানে এইভাবে মনে রাখো, যে ধরো একতলা একটা বাড়ি, দোতলা বাড়ি, তার কোনো সিঁড়ি নেই, আমরা লোহার রেলিং এর সঙ্গে কি করি, সিঁড়ি এক্সট্রা একটা লোহার সিঁড়ি করি না, সেই সিঁড়িটা দেখবে এই একতলা থেকে শুরু হয়েছে এবং বেঁকে 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 উঠেছে। তাহলে সেরকমটা মনে করো, ওটা হলে দুটো যে যারা আমরা হাত দিয়ে যে উঠি, দুটো হচ্ছে কি ভবতন্ত্রী, আর মাঝের সিঁড়ির যে বেসগুলো সেগুলো হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। তো ওইভাবে মনে করো ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির ন্যায় অবস্থান করে। এরপর বলতে চাইছি, ডিএনএ একটি তন্ত্রীর অভিমুখ যদি 3 থেকে 5 প্রাইম হয়, অন্য তন্ত্রীর অভিমুখ হবে 5 থেকে 3 প্রাইম। হয়েছে, এটা শুধু মনে রাখো এখন ইনফরমেশনের জন্য, পরে আমি বুঝিয়ে দেবো কেন অন্য তন্ত্রী ডাইরেকশন অপোজিট হবে। একটা তন্ত্রী 3 থেকে 5 হলে অন্য তন্ত্রী কেন 5 থেকে 3 হবে, 3 থেকে 5 হলে অসুবিধা কি, সেটা আমরা পরে বোঝাবো। এটা শুধু কনসেপ্টটা রাখো এখন। থার্ড হচ্ছে কি ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দূরত্ব। এটা 3D ছবি হলে সুন্দর বুঝতে পেরেছে, সম্পূর্ণ পাক মানে আমাদের এইটা থেকে এইটাকে বলছি। হয়েছে, 3D ছবি আমরা আঁকতে পারিনি এই জন্য লিখিনি। তো সম্পূর্ণ পাকের দূরত্ব হচ্ছে 34 আংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। আমরা জানি 1 nm ন্যানোমিটার ইকুয়াল টু 10 আংস্ট্রম। তাহলে বুঝে নাও। হয়েছে, একটা ডিএনএ কি বললাম, একটা ডিএনএ সম্পূর্ণ পাকের দূরত্ব 34 আংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব 20 আংস্ট্রম বা 2 ন্যানোমিটার। আর দুটি হাইড্রোজেন বন্ডের মধ্যে ডিস্টেন্স কত, 3.4 আংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। বা মনে রাখতে পারো দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব এই 3.4 আংস্ট্রম। পরে বুঝিয়ে দেবো এটা।
হয়েছে। তাহলে আমরা ভৌততে কি পেলাম, তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী, তন্ত্রী দুটো পেঁচানো সিঁড়ির ন্যায় অবস্থান করে, একটি তন্ত্রীর অভিমুখ যদি 3 থেকে 5 হয়, অন্য তন্ত্রীর অভিমুখ হবে 5 থেকে 3। তারপর বলছি কি ডিসটেন্স গুলো বলছি, একটা সম্পূর্ণ হেলিক্সের দূরত্ব 34 অ্যাংস্ট্রম, দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম, দুটি হাইড্রোজেন বন্ডের মধ্যে দূরত্ব কত বলো, 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এইবারে আমরা মনে করো যে এই তন্ত্রীটার, ভাবো আমরা এত দূর এঁকেছি, মানে এই তন্ত্রীটার মলিকুলার ছবি এইটা, মানে এইটা হয়েছে, আর এই তন্ত্রীটার মলিকুলার ছবি ভাবো এইটা হয়েছে। এই তন্ত্রী মানে ভাবো এইটা। ক্লিয়ার? এইবারে আমরা দেখতে পাবো যে স্যার এই জায়গাতে কি আছে, বলছে এই জায়গাতে আছে কি না সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস। আবার স্যার এই জায়গাতে কি আছে না, এই জায়গাতে আবার সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস। স্যার এই জায়গাতে কি আছে, এই জায়গাতে আছে আবার সেই সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস। আবার এখানেও দেখলে সেই সেম সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস। এখানে সেম দেখো সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস। প্রত্যেকটা জায়গায় আমরা কি বলছি বলো, প্রত্যেকটা জায়গায় 3টা জিনিস রিপিট আছে, হ্যাঁ কি না? ডিএনএ তন্ত্রীতে লক্ষ্য করলে 3টা জিনিস রিপিট আছে। কি কি 3টা জিনিস? একটা সুগার, সুগার বা শর্করা, নাইট্রোজেন বেস, আর কি H3PO4 বা ফসফেট, পি লিখে দিলাম। হয়েছে? এই 3টা দ্বারা H3PO4, এই 3টা দ্বারা কি গঠিত হয়, একটা ডিএনএ গঠিত হয়, হ্যাঁ কি না? ডিএনএ এর ভৌত গঠন বা ডিএনএ এর গঠন লক্ষ্য করলে কি পাচ্ছি আমরা, দেখো সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, এই 3টাকে একত্রে আমরা বলি নিউক্লিওটাইড। এই 3টাকে একত্রে আমরা বলি কি, নিউক্লিওটাইড। হয়েছে? নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড থেকে ফসফেট বেরিয়ে গেলে -p লিখে দিলাম, তখন তাকে আমরা বলছি কি, নিউক্লিওসাইড। তো আমাদের প্রশ্ন, টাইড মানে 3, টাই মানে 3, এইভাবে মনে রাখবে নিউক্লিওটাইড। এবারে প্রশ্ন যে ডিএনএ এর আমরা যদি গঠন লক্ষ্য করি তাহলে কি আছে তার একক, একক আছে কি দেখো, সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, মানে নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড, হ্যাঁ কি না? এটা একটা নিউক্লিওটাইড, হ্যাঁ এটা একটা নিউক্লিওটাইড। বলছি স্যার আমরা ঘরের সংজ্ঞা বায়োলজিতে কি বলবো, ইটকে ব্রিক বলি। তাহলে এ হাউস ইজ এ পলিব্রিক স্ট্রাকচার, এটা উঠিয়ে দিতে বুঝতে পারছি ঘরের সংজ্ঞাটা কি। A house is a polybrick structure which are attached by cement and sand. হ্যাঁ, তাহলে ডিএনএ এর আধুনিক সংজ্ঞা কি বলবো, দেখো ডিএনএ এর আধুনিক সংজ্ঞা যেটা বলবো, এগুলো নিউক্লিওটাইড তো, হ্যাঁ কি না? এগুলো নিউক্লিওটাইড তো। তাহলে বুঝে নাও যে এই নিউক্লিওটাইড গুলোকে আমরা কার মাধ্যমে যুক্ত আছে, এই বন্ধনীটাকে বলি আমরা কি, ফসফোডাইএস্টার বন্ড। কি, ফসফোডাইএস্টার বন্ড, দুটি নিউক্লিওটাইডের মাঝে যুক্ত। তাহলে আমরা বলতে পারি কি যে ডিএনএ এর মডার্ন সংজ্ঞা কি বলবো, যে ডিএনএ যে পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার হুইচ আর অ্যাটাচড বাই ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ, ডিএনএ কি একাধিক নিউক্লিওটাইড যুক্ত গঠন, যেগুলি ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসি, তাহলে এবারে চলে আসি কি, তাহলে ডিএনএ এর গঠন লক্ষ্য করলে কি কি পাচ্ছি, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, একত্রে বলছি নিউক্লিওটাইড, যেখান থেকে ফসফেট বেরিয়ে গেলে তখন বলছি নিউক্লিওসাইড। এবারে প্রশ্ন, এই 3টার সম্বন্ধে আমরা একটু পড়ে নেব। সুগার কি, নাইট্রোজেন বেস কি, ফসফরিক অ্যাসিড কি। প্রথম পড়বো সুগার। বলছে ডিএনএ যে শর্করা দ্বারা গঠিত, সেই ধরনের শর্করায় কি হয়, কার্বনের 2 নম্বর পজিশনে কি থাকে না, কোনো অক্সিজেন থাকে না। এই জন্য একে আমরা বলছি কি, ডিঅক্সিরাইবোজ শর্করা। হয়ে যায়, দেখো পজিশন দেখা যায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর, এটা অক্সিজেনটা। তাহলে প্রশ্ন
ডিএনএ যে সুগার দ্বারা গঠিত, সেই সুগারের 2 নম্বর পজিশনে কোনো অক্সিজেন থাকে না। ডি মানে বেরিয়ে যাওয়া, অক্সি মানে অক্সিজেন, এই জন্য এই সুগারকে বলছি ডিঅক্সিরাইবোজ সুগার। Why this type of sugar is called such name? Because there is no oxygen in the 2' carbon of this pentose sugar. এই 5 কার্বন যুক্ত শর্করার 2 নম্বর পজিশনে কোনো অক্সিজেন থাকে না, এই জন্য এই ডিএনএ শর্করাকে আমরা বলতে চাইছি কি ডিঅক্সিরাইবোজ শর্করা। আর ওই শর্করা দ্বারা ডিএনএ গঠিত বলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এইবারে আমরা চলে আসবো সুগারের পরে নাইট্রোজেন বেস বা N2 বেস। এই নাইট্রোজেন বেস যদি লক্ষ্য করো দেখতে পাবে যে 2 ধরনের নাইট্রোজেন বেস আছে। একটা কি পিউরিন বেস। পিউরিন বেস, এই বেস সম্বন্ধে একটু পরে আবার একটা ক্লাস করব। পিউরিন বেস কোয়াডার রিং স্ট্রাকচার, ডাবল রিং স্ট্রাকচার। আর পিরিমিডিন বেস এটা হচ্ছে কি সিঙ্গেল রিং স্ট্রাকচার। আচ্ছা, পিউরিন বেস কত রিং স্ট্রাকচার? ডাবল রিং। পিরিমিডিন বেস হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। এবারে পিউরিন বেসের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিন বেসের মধ্যে আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন, সাইটোসিন। আরএনএ তে থাইমিনের বদলে ইউরাসিন। হয়েছে? এইবারে প্রশ্ন মন দিয়ে শোনো। প্রশ্ন হচ্ছে ডিএনএ এর পিউরিন বেসের অ্যাডেনিনটি পিরিমিডিন বেসের থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। আবার পিউরিন বেসের গুয়ানিনটি পিরিমিডিন বেসের সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এটা একবার টেস্ট ছিল, আশা করি এর আগের সালে। এত সহজ প্রশ্ন হয়ে যায়। সুতরাং বলতে পারি একটা ডিএনএ তে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলোই কি থাকবে? থাইমিন থাকবে। দেখো যতগুলো অ্যাডেনিন আছে ঠিক ততগুলো কি থাকবে? থাইমিন থাকবে। হ্যাঁ কি না? একটা ডিএনএ তে তাহলে নম্বর অফ অ্যাডেনিন ইকুয়াল টু নম্বর অফ থাইমিন। আবার বলতে পারি নম্বর অফ গুয়ানিন ইকুয়াল টু নম্বর অফ কি? সাইটোসিন। তাহলে আমরা বলতে পারি সো দি সামেশন অফ অ্যাডেনিন এন্ড গুয়ানিন and the sum of thymine and cytosine. So কি হবে? A and G adenine guanine which include এটা কার অন্তর্গত? পিউরিন বেস। হ্যাঁ, থাইমিন সাইটোসিন কার অন্তর্গত? পিরিমিডিন বেস। তাহলে আমরা বলতে পারি ডিএনএ এর পিউরিন বেস পিরিমিডিন বেস পরস্পর সমান হয় সংখ্যা। এটি বিজ্ঞানী চারগাঁস কে চারগাঁস, বাংলায় বললে সেরগাঁস, প্রথম আবিষ্কার করেছেন বলে এই অনুসারে একে বলা হয় কি চারগাঁস রুল বা চারগাঁসের নীতি। হয়েছে? তাহলে আমরা কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। ডিএনএ এর যে বেসগুলো রয়েছে কি পিউরিন বেস, পিরিমিডিন বেস। পিউরিন বেস ডাবল রিং স্ট্রাকচার, পিরিমিডিন বেস সিঙ্গেল রিং স্ট্রাকচার। পিউরিন বেসের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিন বেসের মধ্যে আছে থাইমিন, সাইটোসিন। আমরা বলতে চাইছি কি পিউরিন বেসের অ্যাডেনিনটি পিরিমিডিন বেসের থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ড, আবার পিউরিন বেসের গুয়ানিনটি পিরিমিডিন বেসের সাইটোসিনের সঙ্গে কটা হাইড্রোজেন বন্ড? 3টি হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত আছে। তাহলে বলতে পারি যে একটা ডিএনএ তে অ্যাডেনিন যতগুলো থাকবে ঠিক ততগুলো থাইমিন থাকবে, আবার যতগুলো গুয়ানিন থাকবে ঠিক ততগুলো সাইটোসিন থাকবে। অ্যাডেনিন যেহেতু গুয়ানিন পিউরিন বেসের অন্তর্গত, থাইমিন সাইটোসিন পিরিমিডিন বেসের অন্তর্গত, তাহলে আমরা বলতে পারি পিউরিন বেস আর পিরিমিডিন বেসের সংখ্যা সর্বদা সমান হয়। এটা বিজ্ঞানী চারগাঁস প্রথম আবিষ্কার করেছেন বলে এর নাম অনুসারে কি বলছি কি আমরা চারগাঁস রুল বা সেরগাঁস রুল। হয়ে যায়। এইখান থেকে এবারে আমরা কিছু প্রশ্ন পড়বো। কি প্রশ্ন? একটু ওয়েট করো বলছি। তো তোমাকে প্রশ্ন করলো, কি প্রশ্ন? একটা ডিএনএ তে, এগুলো কিন্তু এমসিকিউ তে প্রশ্ন হয়, অ্যাডেনিনের পরিমাণ 20%, ওই ডিএনএ তে সাইটোসিনের পরিমাণ কত? বলো। একটা ডিএনএ তে অ্যাডেনিনের পরিমাণ 20%, তাহলে সাইটোসিনের পরিমাণ কত হবে বলো? এত বলার দরকার নেই। অ্যাডেনিনের পরিমাণ যদি 20% হয় তাহলে থাইমিন কত লাগবে? 20। 100 এর মধ্যে কত হলো?
40 কভার, তাহলে জিসি কত 30 60 তো আছে 30 তাহলে 30% হয়ে যায়। এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে রাখবে। নেক্সট আর কি দেখে রাখবে, আর কি দেখে রাখবে, যেটা হচ্ছে একটা ডিএনএ তে দেখো তোমাদেরকে বলা আছে একটা সম্পূর্ণ পাকের দূরত্ব কত 34 অ্যাংস্ট্রম, আর দুটি হাইড্রোজেন বন্ধনীর মধ্যে দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম। তাহলে একটা সম্পূর্ণ পাকে কত জোড়া নাইট্রোজেন বেস থাকবে 10 জোড়া, 10 জোড়া, কারণ বুঝতেই পারছো 10 জোড়া নাইট্রোজেন বেস থাকবে। বোঝা যাচ্ছে না যায়নি? 10 জোড়া নাইট্রোজেন বেস থাকবে। এই পর্যন্ত হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তাহলে 10 জোড়া নাইট্রোজেন বেস থাকবে। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে 20 জোড়া নাইট্রোজেন বেস যুক্ত একটি ডিএনএ দৈর্ঘ্য কত? কথাটা বুঝেছো? এইগুলো মনে রাখবে। তবে একটা জিনিস তোমরা প্রথমে দেখে নেবে, আমার যদি ধরো 1 2 3 4 5 ধরো, আমি এমনি বলছি, তাহলে 5 জোড়া নাইট্রোজেন বেস সমন্বিত একটি ডিএনএ দৈর্ঘ্য কত? তুমি বলবে কি যে একটা দৈর্ঘ্য যদি 3.4 অ্যাংস্ট্রম হয় দুটো বেসের মধ্যে, তাহলে ইনটু করে দেবো আমরা 5। কিন্তু একটু লক্ষ্য করবে যে 5-এর মধ্যে কিন্তু গ্যাপ আছে 4টা। আরে 5 জোড়া হলে গ্যাপটা কি 1 2 3 4, 4টা গ্যাপ। তাহলে এখানে কি হবে যে একটা বাদ যাবে দূরত্ব। হয়েছে? এবার তোমরা দেখবে বাদ দিয়ে ক্যালকুলেশন করেছে না 5টাকে ধরে করেছে। যদি বাদ দিয়ে ক্যালকুলেশনে না থাকে তাহলে 5টা ধরে করেছে। হয়েছে? একটা বাদ যাবে, একটা বাদ যাবে। এই অবধি হয়ে গেল এটা একটা। আর একটা প্রশ্ন দেখো, আর একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম একটা, যে ডিএনএ এর একটা তন্ত্রী যদি 5 থেকে বা 3 থেকে 5 হয় ডাইরেকশন, অন্য তন্ত্রী কেন 5 থেকে 3 হবে? প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে এইটা হচ্ছে 5 প্রাইম মানে কার্বনের পজিশনকে প্রাইম বলে। 5 প্রাইম মানে কি? কার্বনের পজিশনকে প্রাইম বলে। তাহলে প্রশ্ন দেখো, এটা একটা সুগার যার 1 নম্বর পজিশনে কে থাকে? নাইট্রোজেন বন্ড, নাইট্রোজেন বেস থাকে 1 নম্বর পজিশন। তাহলে 5 নম্বর পজিশনে আছে ফসফেট, হ্যাঁ কি না? তো প্রশ্ন হচ্ছে কি যে এইটা যদি অ্যান্টি প্যারালাল না থেকে প্যারালালে থাকতো, আমি এটাই বোঝাচ্ছি তোমাকে, প্যারালালে থাকতো মানে নরমালে থাকতো, 3 থেকে 5 ও 3 থেকে 5 এ থাকবে, তাহলে তার 1 নম্বর পজিশন কোন দিকে হবে বলো? এদিকটায় সুগারের। তাহলে অ্যাডেনিনকে ঘুরে এসে থাইমিনের সঙ্গে যুক্ত হতে হতো, হ্যাঁ কি না? আমরা জানি তাহলে হাইড্রোজেন বন্ডের ডিসটেন্স অনেক বেশি হতো। হাইড্রোজেন বন্ডের ডিসটেন্স যত বেশি হবে সেই ডিএনএ এর স্টেবিলিটি বা স্থায়িত্বতা তত কি হবে? কম হবে। কথাটা বুঝতে পারছো না পারোনি? যেরকম তোমরা জানো যারা প্রেম করে দুটি লাভারের মধ্যে ডিসটেন্স যত বেশি হবে তত তৃতীয় ব্যক্তি ঢোকার সম্ভাবনা বেশি থাকে। তো প্রশ্ন তাহলে তাদের রিলেশনটা ব্রেক হয়ে যায়, হয়েছে না হয়নি? তাহলে প্রশ্ন হচ্ছে কি, ঠিক একইভাবে দুটি হাইড্রোজেন বন্ডের মধ্যে দূরত্ব যত বেশি হবে তত ডিএনএ এর কম স্টেবল হবে। এই স্টেবিলিটি বজায় রাখার জন্য একটা প্যারালাল আর একটা অ্যান্টি প্যারালাল ডাইরেকশনে থাকে। বোঝা যাচ্ছে না যায়নি? এইবারে প্রশ্ন আর একটা, যে ফসফোডাইস্টার বন্ধনী কিভাবে গঠিত হয়? এগুলো লাগবে না, একটু দেখিয়ে দিতে হবে। তুমি দেখো 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, এটা 5 নম্বর পজিশন। 5 নম্বর পজিশনে ফসফেট আছে, এই ছবিটা আর কি, এটা হয়ে যায়। 3 নম্বর পজিশনে ওইজ আছে। তাহলে পরেরটা দেখো, এটা 5, এটা 3, এটা 5 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, হ্যাঁ কি না? 5 নম্বর পজিশনে ফসফেটের সঙ্গে, ফসফেটের কার সঙ্গে? হাইড্রোজেনের সঙ্গে। 3 নম্বর পজিশনের ফসফেটের আরে ওইজের ওই যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কি হবে? জল বেরিয়ে যাবে। হ্যাঁ, জল বেরোলো, কি থাকলো দেখো, এইটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। হয়েছে? তাহলে তোমাকে যদি বলে কোন ধরনের বন্ধনী তৈরি হতে গেলে জলের অপসারণ ঘটে, অবশ্যই হবে ফসফোডাইস্টার বন্ধনী। এমনকি তোমরা দেখছো পেপটাইড বন্ধন দিয়েও জল বেরোয়, গ্লাইকোসাইডিক বন্ধন দিয়েও জল বেরোয়।
কার্বোহাইড্রেট দুটি মলিকুল মনোস্যাকারাইড যার মাধ্যমে যুক্ত থাকে তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড, যেটা হতে গেলেও জল বেরোয়। আবার তোমরা পড়েছো পেপটাইড বন্ধনী, দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনী তাকে বলি পেপটাইড বন্ধনী, সেটা তৈরি হতে গেলেও জল বেরোয়, সেগুলো অন্য ক্লাসে তোমরা পড়েছো। আবার ফসফোডাইস্টার বন্ধনী তৈরি হতে গেলেও জলের অপসারণ ঘটে। এবারে তোমাকে যদি বলে ফসফোডাইস্টার বন্ধনী কার কার সঙ্গে যুক্ত হয়, 5 নম্বর পজিশনের ফসফেটের সঙ্গে 3 নম্বর পজিশনের OH, 3 নম্বর পজিশনের OH 5 নম্বর পজিশনের ফসফেট যুক্ত হয়ে ফসফোডাইস্টার বন্ধনী তৈরি হয়। বোঝা গেছে? এইবারে এটা গেল আমাদের ডিএনএ এর ভৌত গঠনের যাবতীয় প্রশ্ন হয়েছে। দুটি তাহলে ডিএনএ এর একক কি? নিউক্লিওটাইড। তারপর যদি বলি কি যে ডিএনএ কেন একটা তন্ত্রী 3 থেকে 5 হলে অন্য তন্ত্রী 5 থেকে 3 হবে? হাইড্রোজেন বন্ধনের দূরত্ব কমানো, ডিএনএ স্টেবিলিটি বাড়ানোর জন্য এই উদ্দেশ্য। তারপর যদি তোমাকে বলা হয় যে ডিএনএ এর একটি সম্পূর্ণ পাকের দূরত্ব কত, দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব কত, দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব কত, 20 অ্যাংস্ট্রম। দুটি হাইড্রোজেন বন্ড বা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এরপর তোমাকে বললো কি ওই বেস দিয়ে কোশ্চেন আসতে পারে, একটি সম্পূর্ণ পাকের মধ্যে কত জোড়া নাইট্রোজেন বেস থাকে? 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে। তারপর বাকি হচ্ছে কি 4 গাউস রুল যে প্রশ্ন আসে, 4 গাউস রুল সমান A + G সমান T + C। হয়েছে? এই পর্যন্ত দেখে রাখবে। হ্যাঁ, আর এই পেপটাইড তোমার ফসফোডাইস্টার বন্ধনী তৈরি হতে গেলে কোন প্রাইমের কার সঙ্গে কোন প্রাইমের কে যুক্ত হয়? 5 প্রাইমের ফসফেটের সঙ্গে 3 প্রাইমের কি OH যুক্ত হয়, জলের অপসারণ ঘটে। থ্যাংক ইউ। লাইগেজ এদের জুড়তে সাহায্য করে।